আওয়ামী লীগ থাকতে পারবে না, শেখ হাসিনা ক্ষমতায় বসে থাকতে পারবে না। কিন্তু ধরেন অভ্যুত্থান আর বিপ্লবের মাঝখানে একটা গ্রে জায়গা আছে, গ্রে স্পেস আছে, সেটা হচ্ছে 24। অভ্যুত্থানটা তো আমরা দেখলাম, সবাই আসতেছে, সবার কথা হচ্ছে এক, মানে ও করবে, যার যার এজেন্ডা আছে, নিজস্ব এজেন্ডা আছে। কিন্তু এরপরও যে জনমানুষের যে আকাঙ্ক্ষা, মানে আমি বলবো এটা একটা অভ্যুত্থান ছিল, কিন্তু তার সাথে একটা বিপ্লবের আকাঙ্ক্ষাও ছিল মানুষের ভিতরে, যে আকাঙ্ক্ষার ভাষাটা আমরা দিতে পারি নাই, এখন পর্যন্ত দিতে পারিনি। খুব মানে খুব একটা ভায়োলেন্ট নাম মনে হচ্ছে না 18 ব্রিগেড, ব্যাপারটা এরকম না। সেক্টরে আজ আড্ডাখানাগুলো আছে, চায়ের দোকানগুলো আছে, ওইগুলাতে ওরা হচ্ছে মানে মানুষের সাথে কমিউনিকেট করতো। মানে উই নিডেড আ চান্স যে হ্যাঁ এইবার হচ্ছে অ্যাটলিস্ট কিছুটা মিডিয়ার ফোকাস এই জায়গাতে আসবে। উত্তরা পলিটিক্যালি সেন্সিটিভ অ্যান্ড এখান থেকে একটা হচ্ছে অভ্যুত্থানের দিকে যাওয়া যায়। এই 18 তারিখে আরেকটা ফিনোমেনাল কাজ ছিল যেটা রাফি করছে, আজমপুরের যে মসজিদটা আছে, বললাম ওর একটু ডানপন্থী, ও হচ্ছে ওখান থেকে ঘোষণা দিছে হাইয়া আলাল জিহাদ, আজান দিছে সে, মানে আপনারা নাইমা আসেন মানুষকে, এইটা কিন্তু উজ্জীবিত করছে মানুষকে। উত্তরা, আমরা সবাই জানি উত্তরা ছিল পুরো জুলাই মাসে একটা অগ্নি বিস্ফোরক মুখ, যেখানে ছাত্র এবং জনতা সবাই নেমে আসে রাস্তায়। আমাদের সাথে আজকে আছেন জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তরা জোনের সমন্বয়ের দায়িত্বে আছেন মাশকুর রাতুল। জুলাই অভ্যুত্থানের সময় উত্তাল উত্তরাকে কাছ থেকে দেখেছেন, আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। আজ পোস্টে আমাদের সাথে আছেন মাশকুর রাতুল। কেমন আছেন? আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি যেহেতু আন্দোলনের সময়টা ছিলেন উত্তরায়, আমরা একটু জানতে চাচ্ছিলাম যে 2024-এর উত্তরা, এই যে উত্তরা হয়ে ওঠা, আন্দোলনের মুখ হয়ে ওঠা, কারণ আমরা অতীতে দেখেছি যে উত্তরা রাজনৈতিকভাবে কিংবা আন্দোলনে অংশগ্রহণ ওরকমভাবে ছিল না। যদি আপনি কিছু বলতেন এই ব্যাপারে, যে কবে থেকে হয়ে উঠলো? 24-এর জুলাই আন্দোলনটাকে যদি আপনি লক্ষ্য করেন, মানে 24-এর জুলাই আন্দোলনটা ছিল আপনার সারা দেশে, তো এটা হচ্ছে একটা গণ অভ্যুত্থান, যেটাকে আপনি বলতে পারেন যে 36 দিনের একটা লড়াই অ্যান্ড স্টাফ, অনেকে বলছে যে টানা 15 বছরের একটা লড়াই। বাট উত্তরের জন্য ইট ওয়াজ আ বিট ডিফারেন্ট ইন এ কেস। ধরেন আপনার উত্তরার একটা লম্বা লড়াইয়ের সিলসিলা ছিল 24, এই আন্দোলনের সিলসিলাটা। আমাকেও যে বলা হচ্ছে যে আমি উত্তরা 24 আন্দোলনের অংশ, এই সিলসিলাটার জন্য আমি হচ্ছে আন্দোলনের অংশ, বা আমি উত্তরার অংশ। আমি যখন 24-এর গণ আন্দোলনটা বা গণবিস্ফোরণটা যখন হচ্ছে বেসিক্যালি, তখন আমি রাষ্ট্র সংস্কার যুব আন্দোলনের প্রধান সমন্বয়কের দায়িত্বে ছিলাম। আমাদের একদম শুরু থেকে প্রথম যে কাজটা ছিল কমিউনিকেশনটাকে শক্ত করা, মানে কেন্দ্রীয়ভাবে অর্গানাইজ করা, বিভিন্ন জেলাতে কিভাবে কি হচ্ছে না হচ্ছে এন্ড স্টাফ, এইগুলোকে মানে কোঅর্ডিনেট করাটার একটা কাজ আমাদের দলগতভাবে ছিল। সেই সুবাদে কিন্তু উত্তরাতে আমার একটা স্ট্রং যোগাযোগ রাখতে হচ্ছে। তো আমি প্রথম থেকে উত্তরা থেকে এই কানেকশনের মাধ্যমে আন্দোলনের অংশ ছিলাম। বাট ফ্রন্ট ফাইটার্স যারা, সম্মুখ যুদ্ধে যারা ছিল, তাদের কিন্তু মানে আলাদা একটা বৈশিষ্ট্য আছে এখানে। মানে এই জায়গাতে হচ্ছে উত্তরা আন্দোলনটাকে অবশ্যই, মানে এইটা কোনো একক ব্যক্তি বা একক কাল্ট বা একক কোনো কমিউনিটির আন্দোলন ছিল না। উত্তরার একটা আলাদা রাজনৈতিক চরিত্রের কারণেই আন্দোলনটা এদিকে এসছে। উত্তরাকে কখনো পলিটিক্যালি সেন্সিটিভ অঞ্চল হিসেবে ধরা হয় নাই, বা ছিল না। হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে পলিটিক্যাল সেন্সিটিভ বলতে মানুষের মধ্যে একটা রেজিস্ট্যান্স কাজ করা। আমরা পলিটিক্যাল সেন্সিটিভিটি বলতে যেটা বুঝি আর কি, লালবাগ, মোহাম্মদপুর, এক্স্যাক্টলি, হ্যাঁ, যে একটা আলাদা পলিটিক্যাল ক্যারেক্টার আছে। হ্যাঁ, কিন্তু উত্তরার সেই ক্যারেক্টারটা কিন্তু ছিল না। কিন্তু 2016-তে যেটা হয়, 2016-তে আপনার নোভেট আন্দোলনের সময় থেকে যখন আপনার বিরাট একটা জনসমাগম তৈরি হয়, অ্যান্ড ওই জায়গাতে আমার মনে আছে যে উত্তরার ওই সমাগমে হচ্ছে মানুষ, মানে ওই সময় হজের সময়ও চলছিল, হজে হাজিদের গাড়ি যাচ্ছিল আর কি, জানেন যে এয়ারপোর্টের অপোজিটে হাজি ক্যাম্প আছে আর কি। তো মজার জিনিস হচ্ছে ওই সময় আমাদের দেখা যে আপনার, না সরি, এটা বোধহয় 18, মানে এটা
2018 একটু আমি গুলাই ফেলবো হ্যাঁ, সমস্যা হ্যাঁ, নেই, বাট জিনিসটা হচ্ছে একই। ওই নো ভ্যাট আন্দোলন থেকে উত্তরা নো ছিল। ভ্যাট আন্দোলন থেকে, মানে আমি আমার স্মৃতিতে দেখা কিছু মজার জিনিস বলি। ধরেন হাজিরা যাচ্ছে, হাজিরা তালি দিতে দিতে যাচ্ছে, যে মানে তারা অ্যাপ্রিসিয়েট করছে এই মানুষদের এই আন্দোলনটা। কারণ এইভাবে দেখাটা, মানে হাউস বিল্ডিং মোড়টা যখন ফ্লাইওভারটা হয়নি বা এক্সপ্রেসওয়েটা হয়নি, তখন হাউস বিল্ডিং মোড়টাই ছিল গুরুত্বপূর্ণ অংশ। তো ওই সময় তো নো ভ্যাট আন্দোলনটা হইলো, ইট ওয়াজ কাইন্ড অফ সাকসেসফুল। তো এরপর গেল 2 বছর, নিরাপদ সড়ক আন্দোলনটার থেকেই মূলত সবচেয়ে বেশি গুরুত্বটা, কিন্তু 24-এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ 18-র আন্দোলনটা। কারণ আপনারা 24-এর যে চেহারাগুলো এখানে হচ্ছে নেতৃত্ব স্থান বলেন বা একটা প্রমিনেন্ট ক্যারেক্টার আকারে হাজির হচ্ছে উত্তরাতে, each of them were like a part of. এটা কিন্তু খুব মজার জিনিস রাতুল ভাই, সেটা হচ্ছে আমি যদি 2018-র নিরাপদ সড়ক আন্দোলনটা দেখি, সারা বাংলাদেশে এই আন্দোলনে যেই মুখগুলো ছিল সেই মুখগুলোই কিন্তু আলটিমেটলি 24-এর গণ অভ্যুত্থানের মানে প্রমিনেন্ট মুখ। এক্স্যাক্টলি, সব জায়গাতেই ম্যাক্সিমাম 10% বা 20% নতুন আসছে, কিন্তু ম্যাক্সিমাম আমরা যেমন সারা ঢাকা সহ সারা বাংলাদেশে যাদেরকে দেখি সব কিন্তু ওখান থেকেই আসে। মানে তাহলে এটার সিলসিলা পর্যায়ে অবশ্যই ইটস আ লেগেসি, একটা লং টার্ম লেগেসি। মানে এখানে আপনার, মানে আমি 18 আন্দোলন থেকে শুরু করতে চাই। ধরেন 18 নিরাপদ সড়ক আন্দোলনটা যেটা হইলো আপনার, আমি এখনো মনে করতে পারি দিনটা, যে আমি ক্যাম্পাসে ছিলাম, জাহাঙ্গীরনগরের ছাত্র ছিলেন। জি, জাহাঙ্গীরনগরে ছিলাম। তো রাস্তায় কোনো একটা জনসমাগম হচ্ছে, মানে আমি আছি সেই জায়গাতে, আমার ফ্যামিলিতে এরকম একটা চিন্তা আছে। মাই ড্যাড কল্ড মি, আমার ফোন দিয়ে বলতেছে যে তুই কই? তো আমি বললাম যে আমি ক্যাম্পাসে আছি। বল দেখ রাস্তায় সবাই নামতেছে, সাবধানে থাকিস, এই সে বললো। তো তখনও কিন্তু আমি মানে খুব একটা কানেক্টেড না কি হচ্ছে না হচ্ছে, বাট লেটার অন আমি যখন বাসায় গিয়েছি দেখি রাজু কলেজের ছেলেবেলা একটা গ্রুপ করে ফেলছে ফেসবুকে, মেসেঞ্জারে। অ্যান্ড উত্তরাতে আমার যে গন্ডিটা ছিল, মানে একটা বিরাট গন্ডি আমার ছিল, মানে সার্কেল বলতে পারেন, এদের কাছে পলিটিক্স বলতেই ছিল রাতুল ভাই। মানে এটার রিজনও ছিল, মানে রাজনীতি বলতে ওরা ছাত্রলীগ ছাড়া কিছুই ছিল না, লিটারালি কিছু ছিল না, আসলে ছিল না। তো মানে রাজনীতি বলতে দেখতো যে আমি একটা পাগলামি করতেছি, মানে আমি সব সময় মানে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেছি, মানে ইট ওয়াজ কাইন্ড অফ লাইক আই ওয়াজ ব্রিদিং এগেইনস্ট আওয়ামী লীগ, আমার নিঃশ্বাসটাও ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। তো এরকম একটা পজিশন আমাকে দেখতো তারা সব সময়। অ্যান্ড যখনই হচ্ছে আপনার কোনো কথাবার্তা আসতো বা ধরেন কোনো সামাজিক সাংস্কৃতিক কথা আসতো, সেটা দিন শেষে গিয়ে আমার মুখ থেকে পলিটিক্যালি বের হইতো আর কি, পলিটিক্স ওয়াজ দ্য সেন্ট্রাল পার্ট। তো ওরা রাজনীতি বলতে আমাকে ধারণ করতো। তো একটা বড় জায়গা ছিল এরকম, যারা আমাকে চিনতো তারা বলতেছে 18 আন্দোলনের সময় যে রাতুল ভাই ইউ হ্যাভ টু টেক পার্ট, আপনার আসা উচিত। অ্যান্ড তো ওই দিন হচ্ছে আমার ট্রিগার করেছিল যেটা, সেটা রাজুকে একটা ছেলের মাথা ফেটছে, হ্যাঁ একটা ছেলেকে পুলিশ মাথা ফাটাই দিয়েছে। তো এইটার কারণে মূলত রাজুকে ছেলেপেলে প্রচন্ড পরিমাণ ক্ষিপ্ত ছিল। তো আমি 18 আন্দোলন যখন শুরু হয়, আমি তখন লিড নিব বা নিব এরকম কোনো ছিল না, বা আমি সেখানে কোনোভাবে যাব। তো আমি জাস্ট গেলাম হাউস বিল্ডিংয়ে, গিয়ে দেখলাম যে বিরাট জনসমাগম হয়েছে, অনেক কিছু হচ্ছে। তো ওইখানের যারা হচ্ছে দোজ পিপল হু রিসিভড মি, আলটিমেটলি তাদের হচ্ছে ডিরেকশনের দায়িত্বটা আমার কাঁধে চলে আসলো। কারণ অবশ্যই তারা স্কুল কলেজের ছেলেবেলে একটা মুভমেন্ট দাঁড় করাচ্ছে, একটা নানা রকম ক্রাইসিস তৈরি হচ্ছে, নানা রকম। অ্যান্ড ওই সময় মনে আছে আমার, আমি হচ্ছে হাউস বিল্ডিং ফ্লাইওভারের উপর থেকে ওই যে মাইকে দিক নির্দেশনা দিচ্ছি, কিছু দফা দাবি আমি প্রচার করতেছি। তো একজন বাবা, আমাদের ওই সময় বোধ হয় ওনার মেয়ে হচ্ছে ফার্স্ট ইয়ার পড়তো, সে এসে ওই ছোট বোনকে আমার সামনে দিয়ে বলতেছে যে বাবা দেখো আন্দোলনে রেখে গেলাম, ওর নিরাপদে রাখার দায়িত্ব তোমার। এটা তো অনেক বড় একটা জিনিস, এটা অনেক বড় জিনিস। এক্স্যাক্টলি, এটা 2018 কথা বলছি আমি, মানে 16টাও আসবো, বাট 18টার ইন্ট্রোটা যদি আগে একটু দিই। তো এইভাবে তো ওইখানে কিছু ক্যারেক্টার্স ছিল, হ্যাঁ ওদের নাম না বললেই নয় আর কি। যেমন আরিফিন রাফি একটা ছেলে ছিল, তারপরে লাবিব মুহান্নাদ ছিল, মানে এই দুজন হচ্ছে প্রমিনেন্ট। তারপরে ওই যে নাফিস,
আরো অনেক ক্যারেক্টার ছিল, এরা তখন রাজুকের প্রেজেন্ট স্টুডেন্ট বা হচ্ছে মাত্র বের হয়ে আসছে। আমি তখন ভার্সিটি থার্ড ইয়ারে 15 সালে বের হয়ে আসছি, তো 3 বছর একটা গ্যাপ পড়ে গেছে। তো এর মধ্যে ওরাই হচ্ছে ওই জায়গার প্রমিনেন্ট, ওদেরকেই সবাই করছে। তো এরাই হচ্ছে 24টাকে নিয়ে গেছে মানে একদম ওপেন নিয়ে গেছে। এটা আমি তো বললাম শুধু রাজুককে কেন্দ্র করে। আপনি উত্তরার আপনি জিওগ্রাফিটা দেখেন, মানে উত্তরা ইজ আ ভেরি, কি বলবো, আমি বলবো হেলদি সিটি, ইউ ক্যান সে পার্ট অফ আ সিটি। মানে এই ধরেন ঢাকা 18 আসন যেটা, এটাই উত্তরাকে ধারণ করতেছে। হ্যাঁ, তো এই উত্তরাতে আপনার একদম গ্রামাঞ্চল আছে, মানে মনে হবে প্রান্তিক গ্রামে আসছেন আপনি যদি কাঁচকুড়ার ওইদিকে চলে যান। আবার ধরেন উত্তরা অ্যাজ আ সেন্ট্রাল পার্ট, মানে ইটস আ ভেরি বিগ, একদম কসমোপলিটন একটা জায়গা। হ্যাঁ, তো এইখানে ভেরিয়াস রুচির মানুষ আছে, অনেক রকমের মানে চিন্তার মানুষ আছে, মানে বিভিন্ন বোধের মানুষ আছে। মানে ধরেন ডানবামি যদি আমি ধরি একদম স্পেসিফিক্যালি, মানে ডানবামের যে সংমিশ্রণটা হচ্ছে এই জায়গাতে হয়েছে, মানে একটা মানে ইট শুড বি আ পার্ট অফ রিসার্চ, মানে একটা রিসার্চের অংশ হওয়া উচিত, আই বেট। কারণ এই আন্দোলনের পুরো ঘটনার বৃত্তান্তর ভেতরে এই যে দুইজনের নাম যেটা বললাম, এরা কিন্তু কিছুটা ডান ঘরানার। হ্যাঁ, কিছুটা ডান ঘরানার। আবার আমি আমার পলিটিক্যাল লাইফ শুরু করেছি কিন্তু বাম রাজনীতিতে, আমি ছাত্র ফেডারেশন ছিলেন শুরু করি, রাষ্ট্র সংস্কারও তো ছিল। হ্যাঁ, রাষ্ট্র সংস্কারও ছিলাম। তো কিন্তু ধরেন চিন্তার যে জায়গাটা, মানে আপনার ফ্যাসিবাদের বিরুদ্ধে যে চিন্তার জায়গাটা, সেই চিন্তার জায়গাটা কিন্তু আমরা অ্যালাইন করি ওই জায়গাতে এসে। এরপরে আরো যুক্ত হয় ধরেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেই এটা, ওখানে যেমন IUBAT ইউনিভার্সিটির একটা ঘাঁটি, বিরাট বড় ঘাঁটি, ওই জায়গা থেকে দুটো ছেলে আছে যেরকম, মানে আমি বলি আবার ইটস নট লাইক আমি যাদের নাম বলতেছি তারাই সব বা সব, এখানে মানে আমি এক্সাম্পল হিসেবে আপনার বক্তব্যে যে নামগুলো উঠে আসছে আমরা পরিচিত হচ্ছে। এক্স্যাক্টলি। তো ধরেন আপনার ওমর ফারুক নামে একটা ছেলে আছে, সে হচ্ছে আপনার কি বল বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্য বিরোধী যে সম্মিলিত ওইটার মুখ্য সংগঠক। রাজু একটা ছেলে আছে, ওমরের থেকে বোধহয় 1 ব্যাচ বা 2 ব্যাচ সিনিয়র হবে সে। রাজু, ওমর, মানে এদেরকে দেখলে আপনার মনে হবে না যে মানে খুব মানে ছোট খাটো একটা শরীর, দেখতে মাসুম। হ্যাঁ, এরকম ছেলে আন্দোলনে যে মানে দ্য পার্ট দে প্লেড, দ্য রোল দে প্লেড, মানে এটা বলার মতো না। মানে মৃত্যুর সাথে কোলাগুলি করা, এক কথা আলিঙ্গন করা, মানে ওরা কিন্তু রাজনীতিটা বোঝা শুরু করছে আন্দোলনের পর থেকে। 5 অগস্টে আন্দোলন শেষ হইলো, 6 আগস্ট থেকে ওরা পলিটিশিয়ান হয়েছে। এর আগ পর্যন্ত এরা রাস্তার যোদ্ধা। হ্যাঁ, ওমর ফারুকের বোধহয় কিছু সংগঠন করার ছিল, এক্সপেরিয়েন্সেস ছিল, বাট পলিটিক্যাল অ্যাজ লাইক অ্যাকচুয়াল পলিটিক্যাল ফিলসফিক্যালি যে পলিটিক্সকে ধারণ করার যে জায়গাটা, ওইটা ওদের 5 তারিখের পর থেকে হয়েছে। মানে ওরা একটা ক্যারেক্টার, মানে চরিত্র আকারে হাজির হচ্ছে। আপনি যখন 5 আগস্টের কথাটা আনলেন, তাহলে আমি একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে যে আমরা তো একটা বিশাল সময় পার করলাম, রাইট? আপনার চোখে জুলাই যে পরিস্থিতিটা, এইটা কেন তৈরি হইল? জুলাইকে হচ্ছে আমি মানে এখন একটা ডিবেট আসছে না বাজারে যে অভ্যুত্থান না বিপ্লব। হ্যাঁ, তো আপনি যদি থিওরিটিক্যালি ধরেন, মানে এটা কখনো একটা বিপ্লব না, অফকোর্স এটা একটা বিপ্লব না, এটা একটা অভ্যুত্থান। মানে তখন সবাই অ্যালাইন হয়েছে যে জায়গাটা, সেটা হচ্ছে আওয়ামী লীগ থাকতে পারবে না, শেখ হাসিনা ক্ষমতায় বসে থাকতে পারবে না। কিন্তু ধরেন অভ্যুত্থান আর বিপ্লবের মাঝখানে একটা গ্রে জায়গা আছে, গ্রে স্পেস আছে, সেটা হচ্ছে 24, সেটা হচ্ছে জুলাই। সেটা কেমন আমি বলি, যে বিপ্লবকে আমি যখন ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে বা আমি থিওরিটিক্যালি যদি আমি আপনাকে ডিফাইন করতে চাই, বিপ্লবে প্রথম শর্ত হচ্ছে আপনার একটা ইউনাইটেড চিন্তা লাগে, সেই চিন্তা একটা থিওরাইজেশন হতে হয়। সেই থিওরাইজেশনটা আপনাকে একটা পার্টি ডিমান্ড করে, একটা পার্টি লাগে, সেই পার্টি সবাইকে এলিমিনেট করে পলিটিক্যালি, অ্যান্ড পেছনে লাখ লাখ লোক নিয়ে সে পাওয়ারটাকে অ্যাকোয়ার করে। দিস ইজ হোয়াট লাইক আপনার একদম লিনিয়ার চোখে হচ্ছে রেভলিউশন। অভ্যুত্থানটা তো আমরা দেখলাম, সবাই আসতেছে, সবার কথা হচ্ছে মানে ও করবে, যার যার এজেন্ডা আছে, নিজস্ব এজেন্ডা আছে।
কিন্তু এরপরও যে জনমানুষের যে আকাঙ্ক্ষা, মানে আমি বলবো এটা একটা অভ্যুত্থান ছিল, কিন্তু তার সাথে একটা বিপ্লবের আকাঙ্ক্ষাও ছিল মানুষের ভিতরে, যে আকাঙ্ক্ষার ভাষাটা আমরা দিতে পারি নাই, এখন পর্যন্ত দিতে পারিনি। হয়তো আমি আমার দায়িত্বের জায়গা থেকে আমরা যখন নতুন বন্দোবস্তের জায়গাটা বলছি, নতুন বন্দোবস্তের জায়গাটা আমি দৃশ্যমান করতে পারি নাই মানুষের চোখের সামনে, এটা আমাদের ব্যর্থতা। আপনি ধরেন বিএনপি যখন নির্বাচন নিয়ে আন্দোলন করে আর আমি যখন ঘোষণাপত্র নিয়ে আন্দোলন করি, বিএনপি আগে থাকে কেন? এই চিন্তাটাই আপনি বুঝতে পারবেন যে জুলাই সুনির্দিষ্ট একটা লক্ষ্য আছে, সুনির্দিষ্ট লক্ষ্য না, সুনির্দিষ্ট একটা দৃশ্য মানুষের মাথায় আছে, যে মানুষটা দেখতে পারতেছে যে বিএনপি যখন নির্বাচন চায়, সে নির্বাচনটাকে দেখতে পারে যে হ্যাঁ আমি নির্বাচন হইলে ভোট কেন্দ্রে যাব, সিল মারবো, ভোটটা দিব। কিন্তু আমি যখন মানুষের কাছে গিয়ে যখন বলতেছি আমার ঘোষণাপত্র লাগবে, ওইটা কিন্তু দৃশ্যমান না মানুষের চোখে। সো ওইটাকে দৃশ্যমান করার জন্য আমাদের যে কর্মসূচি বা যে পরিকল্পনাটা নেওয়ার দরকার ছিল, সেইটা নেওয়াটা জরুরি। আর এটার অ্যাডভান্টেজের জায়গাটা কি? অ্যাডভান্টেজের জায়গায় যদি আমি বলি যে মানে আমরা যে ধরেন যে পরিবর্তনটা চাই বা বিপ্লবের একটা জায়গা শুরু হয়েছে মাত্র, মানে একটা লং টার্ম বিপ্লবের কথা যদি আমি চিন্তা করি, মানে এইটা চিন্তাকে হ্যামার করা, মানুষের ভেতরে চিন্তাকে হ্যামার করা, তো ওইটাকেই আমি যদি এটার অ্যাডভান্টেজটা কি, ধরেন অ্যাডভান্টেজ মানে কি, মানে এইটা যে আমরা করতে পারবো তার হচ্ছে মানে কি কি রিসোর্সেস আমার আছে, ওইখানে উত্তরের চরিত্রে আবার ফিরে যেতে হবে আমাকে। একটা ছেলে আছে আমার খুব কাছের ফ্রেন্ড, ওর নাম হচ্ছে তাসিন ফয়েজ সাকিব। ও হচ্ছে এখন বাকছাস বৈষম্য বিরোধী ছাত্র আপনার গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব। ও কিন্তু বিরাট একজন বিএনপি নেতার ছেলে, ঠিক আছে? মারা গেছেন আঙ্কেল, উনি মারা গেছে 2013 সালে, অ্যান্ড হি ওয়াজ এ ভেরি বিগ ফিগার উত্তরাতে। ওনার নাম ছিল ফয়েজুল্লাহ ফয়েজ। তো ওনার ছেলে, সে চোখ বন্ধ করে এখন ঘোষণাপত্রের জন্য ফাইট করতেছে। তার মানে কি, এই যে জেনারেশনটা আপনার কাছে আছে, তারা ওই রাজনীতিটাকে বিলং করতে পারতেছে না, কন্টেইন করতে পারতেছে না। তারা চাচ্ছে যে এই যে নতুন জায়গা, নতুন দিন যেটা শুরু হচ্ছে, মানে আগস্টের 5 তারিখের পরে যে নতুন একটা বাংলাদেশ, হ্যাঁ এইটাই নতুন বাংলাদেশ, এইটাই নতুন বাংলাদেশ। যে ওই যে পরিবারতন্ত্রকে ধ্বংস করে দেওয়ার চিন্তা আমরা যেটা করতেছি, সেটা আপনি কিভাবে করবেন? এইভাবেই তো হচ্ছে। ধরেন ওর বাবা বেঁচে থাকলে কিন্তু এমপি ক্যান্ডিডেট হতো, এমপির ছেলেই তো এমপি হয়। সেই হিসাবে ও যদি বিএনপি থেকে রাজনীতি করতো, আর ও যদি ওইভাবে আপনার বিশাল একটা গন্ডি তৈরি করে নিত, ও কিন্তু আজকে না হোক 5 বছর পরে ফাইট করতে পারতো। ও কিন্তু সেই রাস্তায় যায়নি, ওকে কিন্তু প্রেশার ক্রিয়েট করা হয়নি যে তুই বিএনপি করবি না, ও নিজে থেকে আসতেছে। এই যে জেনারেশনাল চিন্তা, যেটা এই চিন্তাটা মানে আপনার বিরাট ভ্যারিয়েশন গুলো আপনি পাবেন উত্তরাতে, যাদেরকে আমি যেমন এই যে রাফি বলেন, তারপর হচ্ছে লাবিব বলেন, ওদের ব্যাপারটা কি, ওরা আমার সাথে 18 সাল থেকে যখন যুক্ত হইলো, এরপরে ওরা জুলাই ব্রিগেড বানাইলো, 18 ব্রিগেড বানাইলো। খুব মানে খুব একটা ভায়োলেন্ট নাম মনে হচ্ছে না 18 ব্রিগেড, ব্যাপারটা এরকম না। সেক্টরে আজ আড্ডাখানাগুলো আছে, চায়ের দোকানগুলো আছে, ওইগুলাতে ওরা হচ্ছে মানে মানুষের সাথে কমিউনিকেট করতো। আইসা মানে কত বড় বড় প্ল্যান যে করতো ভাই, মানে আই ওয়াজ লাইক লিটারালি, মানে আই ফিল প্রাউড। মানে ওরা কিন্তু এখন এনসিপি করে না, এন্ড এনসিপির যদি সাচ্চা কোনো কাউন্টার পার্ট থাকে বা ধরেন মানে এনসিপি কে হচ্ছে সমালোচক থাকে, ওরা হচ্ছে উত্তরাতে প্রমিনেন্ট। এরপরেও ধরেন ওয়াই আই এম টেলিং দেয়ার নেম, এইটাই হচ্ছে আমরা রাজনীতি যে তৈরি করতেছি না, আমি যে রাজনীতি তৈরি হওয়ার কথা বলতেছি, এটা শুধু পার্টিজান পলিটিক্স না, এটা একটা এন্টার পলিটিক্যাল অ্যাম্বিয়েন্স তৈরি করার আমি আলাপ করতেছি। ওরা আমার রাস্তায় দেখলে পচায়, এই ভাই আপনি ধুর এনসিপিতে জয়েন করলেন। আমি বললাম ধুর বেটা তোরা কি করতেছিস, এরকম আলাপ আলোচনা হয়, সমালোচনা হয়, হয়। বাট দিন শেষে ধরেন যে যখন একটা অন্যায় হচ্ছে, তখন ওরাও রাস্তায়, আমরাও রাস্তায়, একই সাথে সবাই রাস্তায়। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে দ্য বিউটি অফ উত্তর। আমি অন্য এলাকার কথা আমি হয়তো মানে খুব ডিটেল জানি না, বাট উত্তরের ব্যাপারটা হচ্ছে এই 18টা এইটা জন্ম দিচ্ছে উত্তরাতে। তাহলে এইটা থেকে আমরা একটু 24-এ আসি। হ্যাঁ, সারা দেশে ধরেন 15 তারিখে 16 তারিখে আপনার আবু সাইদ মারা গেল।
17 তারিখে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস বন্ধ হইলো, সব সরকারি ইউনিভার্সিটির হলগুলো। আমরা যারা রাস্তায় সব প্রতিদিনই ছিলাম, 18 তারিখ সকালবেলায় কিন্তু আমরা একটু এটা কি বলবো, সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলাম যে আচ্ছা সরকারি বিশ্ববিদ্যালয় তো বন্ধ হয়ে গেল। বাংলাদেশের ছাত্র আন্দোলনগুলোর ক্ষেত্রে যেটা ঘটে আর কি, 17 তারিখ পর্যন্ত ধরেন আন্দোলনটা কিন্তু কোটা বিরোধী আন্দোলন, ছাত্রদের আন্দোলন, রাইট? আমরা কিন্তু ওই জনগণের যে ইয়াটা, জনগণের যে নাম নেমে আসে, এটা দেখলাম 18 তারিখ। তো আপনি শুধু আমাকে এতটুকু বলেন যে আমি আপনার কাছ থেকে পুরো জানতে চাচ্ছি যে 18 তারিখে উত্তরা কিংবা বাড্ডা, আমরা এই দুইটা জায়গাকে দেখছি ঢাকায়। আমাদের তো যাত্রাবাড়ি তো আছে, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে পেলে, কলেজের ছেলে পেলে নেইমা আসা, আপনার চোখে দেখা যে আপনি তো ছিলেন 18 তারিখ, আমরা তো টার্নিং পয়েন্ট উত্তরা থেকেই ধরতেছি। 18 তারিখ সকাল 11টা বিএনএস সেন্টারে যখন পুলিশ আক্রমণ শুরু করলো, তারপরে কিন্তু এদিকে ব্র্যাক ইউনিভার্সিটি শুরু হলো, প্রথমে কিন্তু উত্তরা। এই যে জায়গাটা আপনি আমার 18 তারিখে উত্তরা, 18 তারিখে আপনার চোখে দেখা বাংলাদেশ, 18 তারিখে আপনার দেখা উত্তরা, এবং পরবর্তী যে সময়টা আপনার চোখে দেখা 18 থেকে 34, আপনি যদি একটু বলেন যে উত্তরার এইভাবে নাইমা আসা। এবং উত্তরা কিন্তু প্রথম আমার জানা যে ছাত্রদের সাথে গার্জিয়ানও নামছে, এবং সকালবেলায় নামছে। এইটা যদি একটু করতেন। আমার একটা ফ্রেন্ড মাহবুব, ও টঙ্গীতে থাকে, বাট ও আমার স্কুলমেট ছিল কলেজে, আপনার রাজুকে। তো ওকে আমি ফোন দিছি। তো ও হি ইজ অলসো ওয়ান অফ মাই কমরেডস, বাট পার্টিজান না। ওর ব্যাপারটা হচ্ছে, ও আপনার 24-এর যে ইলেকশনটা হইলো তার সপ্তাহখানিক আগে হতাশ হয়ে আমার বলতেছে, দোস্ত তার সম্ভব না, হাসিনা পড়বে না, এই ইলেকশনও হবে, বিএনপি দেখবি যে মাইনা নিবে, আবার সেমভাবে চলবে, দোস্ত আমি ভিসার জন্য অ্যাপ্লাই করতেছি। তখন আমার আর ওরে বলার কিছু নাই, কোনো আশা দেখানোর রাস্তা নেই, ও অ্যাপ্লাই করছে। সো ও ধরে রাখছে যে ও চলে যাবে, ভিসা হয়ে গেলে চলে যাবে। তো হি ওয়াজ ভেরি রিল্যাক্স, হি ওয়াজ চিল করে ঘুরে ফিরে এরকম। তো 16 তারিখ রাতে আমি ওর ফোন দিছি, ফোন দিয়ে বলতেছি যে দোস্ত দেখ আমাদের ছোট ভাইরা নামতেছে, আমি তোরে লাবিব রাফি দুইজনেরই নাম্বার দিচ্ছি, তুই নামবি, তোর ছেলে পেলে নিয়ে তুই নামবি, অ্যান্ড জাস্ট ওদের গার্ডিয়ানশিপে থাকবি। বিকজ আমার তখন ওখানে থাকার পসিবল ছিল না, আমি পল্টনে ছিলাম। তো ও বলতেছে দোস্ত দেখ এই কোটা মোটা গুনি না ভাই, যদি হাসিনারা ফালাইতে হয় বল, তাহলে আসি। হ্যাঁ, তখন আমি বলছি হাসিনা ফালানোর আন্দোলনই করব, সারা দেশ না করুক, উত্তরা থেকে করব, তুই নাম। আমাদের ই ছিল হচ্ছে যে উই নিডেড আ চান্স। এই যে এইখানে উত্তরার পাস্টকে আমি বারবার কেন নিয়ে আসছি জানেন, উই নিডেড আ চান্স, যে হ্যাঁ এইবার হচ্ছে অ্যাটলিস্ট কিছুটা মিডিয়ার ফোকাস এই জায়গাতে আসবে, যে উত্তরা পলিটিক্যালি সেন্সিটিভ, অ্যান্ড এখান থেকে একটা হচ্ছে অভ্যুত্থানের দিকে যাওয়া যায়। আপনি 5 অগস্টের পুরো অভ্যুত্থানের মিছিলটা কিন্তু উত্তরা থেকে। আমরা যখন বনানীও ক্রস করছি, তখনও শুনি যে চাঙ্খারপুলে লোক জমায়েত করার চেষ্টা করা হচ্ছে, এক্স্যাক্টলি। তো উত্তরা তখন কিন্তু পুরো ভাঙা বের হয়ে গেছে, কারণ আমরা তো জানি যে ঢাকার প্রবেশমুখ দুইটা, একটা যাত্রাবাড়ি, একটা হচ্ছে উত্তরা। হ্যাঁ, তো এইটা উত্তরা বলতে জাস্ট সেক্টর গুলা না, কিন্তু আমি বৃহত্তর উত্তরার কথা বলতেছি। ওই জায়গাটা যে এন্টার, ওই ছেলেটা হচ্ছে বলছে যে ওকে, আমার বন্ধু বলতেছে যে ঠিক আছে আমি তাহলে নামবো। ও 9টা বাজে নামছে, 11টা বাজে গুলি খেয়েছে। ওনার সাথে আমার ফোনে কথা হয়েছিল। হ্যাঁ, হি ইজ আ ফ্যান অফ ইয়োর্স, আপনার আপনার কবিতার, উনি তো ইংল্যান্ডে, হ্যাঁ আপনার কবিতার বড় ভক্ত। তো আমি বারবার হচ্ছে ওই রাফিদেরকে ফোন দিতেছি যে রাফি তোর কি মাহবুবদের সাথে কথা হয়েছে কিনা, বলতেছে ভাই ভাইরা ফোন দিছিলাম, ফোন ধরে নাই। সেম কমপ্লেন হচ্ছে ওর কাছ থেকে আসতেছে, কিভাবে ধরবে ভাই, এটা কেমন যাইতেছে, গুলি টুলি আসতেছে সব কিছু। তো এর মধ্যে হচ্ছে এই 18 তারিখে আরেকটা ফেনোমেনাল কাজ ছিল যেটা রাফি করছে। আজমপুরের যে মসজিদটা আছে, বললাম ওর একটু ডানপন্থী, ও হচ্ছে ওখান থেকে ঘোষণা দিছে হাইয়া আলাল জিহাদ, আজান দিছে সে, আপনারা নাইমা আসেন মানুষকে, এইটা কিন্তু উজ্জীবিত করছে মানুষকে। ঠিক আছে, ওই সময় কিন্তু কে আস্তিক কে নাস্তিক কে ধার্মিক কে কিছু দেখে না, কিছু দেখার ছিল না, ছিল না, কোনো সময় ছিল না ভাই। তো এই জিনিসটা এই ছোট ছোট জিনিসগুলা কে ওই যে বললাম আমরা যে ভাষা দিতে পারি না, এখন কিন্তু উত্তরাতে সবাই বিচ্ছিন্ন বলতে যে যার পলিটিক্যাল চিন্তা অ্যাক্টিভিজম নিয়ে বিচ্ছিন্ন।
এইটার যদি আমরা একটা ভাষা দিতে পারতাম, ইভেন ইফ 5 অগাস্টের পরপরই আমরা দিতে পারতাম, তাইলে হয়তো এই জিনিসটা আমাদের মানে এতটা আনঅর্গানাইজড বা এতটা আপনার স্ক্যাটার্ড পলিটিক্যাল সিচুয়েশন এখন তৈরি হতো না। মানে এটা ভেরি আনফর্চুনেট। আমি যখন নাগরিক কমিটি তৈরি হইল তখন থেকে আমার কাছে নাগরিক কমিটিতে আসার নানা রকম মানে জয়েন করার একটা আসতেছিল। বাট আমার কথা ছিল যে আমি মানে নাগরিক কমিটি কেন করতে যাব? আপনার এইটা একটা পলিটিক্যাল ফেনোমেন 5 অগাস্টটা, এইটাকে আমার পলিটিক্যালি অর্গানাইজ করা, পলিটিক্যালি সামনে নিয়ে যাওয়া দায়িত্ব। আমি সিভিল সোসাইটির নামে কাজ করতে পারবো না। সো আমি নাগরিক কমিটির সাথে আমি অন্তর্ভুক্ত হইতে পারবো না। যদি হইতে হয় সিন্স দ্য ফার্স্ট ডে পার্টি হইতে হবে। এটা মানে কোনো প্রেশার গ্রুপ হবে না, প্রেশার গ্রুপ হবে না, পার্টি হইতে হবে। এটা পার্টি হইল না। তো এই যে পার্টি না হয়ে 6 মাস পরে আপনার একটা পার্টি হইলো, এই যে 6 মাস পিরিয়ডটা, এটার মধ্যে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আপনার মনে আছে যে আমাদের আরিফ সোহেল একটা কথা বলছিল যে চমৎকার দুর্দান্ত একটা কথা বলছিল যে আমাদের ওই আমলারা, ও তো আমলাদের যে আমলারা আমাদেরকে সার করছে, সার বলে তারাও আমাদেরকে তাদের মতো বানানোর চেষ্টা করতেছে, কিন্তু আমরা ভেঙে ফেলবো এটা সব। দুর্দান্ত কথা, মানে গায়ে কাটা দেওয়ার মতো একটা আলাপ। কিন্তু আনফর্চুনেটলি আরিফ সোহেল যখন এই কথাটা বলছে ততদিন অনেক দেরি হয়ে গেছে। লাস্ট অক্টোবরে বলছে উনি। হ্যাঁ, প্রবাবলি। তো লাস্ট আপনার সিচুয়েশনটা কোন পর্যায়ে আসছে আপনি জানেন? যেই কলোনিয়াল বিউরোক্রেসির এগেনস্টে আমরা কথা বলি, সেই কলোনিয়াল বিউরোক্রেসি আপনার মসজিদ পর্যন্ত পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, গতকালকে দেখলাম। এক্স্যাক্টলি। তো এই মানুষগুলোর প্রত্যেকটারই আলাদা আলাদা আকাঙ্ক্ষা আছে, বৈপ্লবিক আকাঙ্ক্ষা আছে। এই আকাঙ্ক্ষাগুলোকে এখন একত্রিত করে একটা ভাষা দেওয়াটা খুবই জরুরি। এটা প্রয়োজন আর কি। এই প্রয়োজন বোধেই হচ্ছে আমার উত্তরা নিয়ে কাজ করা। উত্তরায় জুলাইয়ে যে প্রত্যক্ষ অভিজ্ঞতা, যে জিনিসগুলো আপনারা আওয়ামী লীগ, ছাত্রলীগ কিংবা পুলিশের ইয়ে থেকে পাইছেন, এই নিয়ে যদি একটু আলোচনা করতেন। মানে জাস্ট জুলাইয়ের যে রক্তাক্ত জুলাইটা, এই জায়গাটা। তো উত্তরার এই ম্যাপটা যে উত্তর খান, দক্ষিণ খান, তুরাগ, এই হচ্ছে লোক্যালিটিস অ্যান্ড পলিটিক্সের যে মাসেল উত্তরাতে, এই মাসেলগুলো এই 3টা জায়গা থেকে আসে। মানে উত্তর খান, দক্ষিণ খান, তুরাগ, ঠিক আছে। আর একটা বড় জায়গা হচ্ছে ঠিক তুরাগ নদীর ওই পার টঙ্গী এই জায়গাটা। তো উত্তরাতে আরেকটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের হেডকোয়ার্টার্স, আর্মড ফোর্সেস ব্যাটালিয়নের হেডকোয়ার্টার্স, এই 2টা। তো এই যে 3টা এলাকা বা টঙ্গীর যে জায়গাটা, এই মাসেল গ্রুপটা এখানে ছিল, অ্যান্ড দে ওয়ার লাইক ডেডলি মাসেল গ্রুপ আর কি। আর উত্তরাতে ওই সময় এমপি ছিল খসরু, কেসি গ্রুপের মালিক যে খসরু, সে দক্ষিণ খানের বাসিন্দা। আবার সাবেক এমপি যে ছিল হাবিব হাসান, সে হচ্ছে আপনার 14 নম্বর সেক্টর বা তুরাগের, মানে তার মাসেল গ্রুপটা হচ্ছে তুরাগের। এই 2 গ্রুপটা হচ্ছে আপনার, একটা হচ্ছে আজমপুরের দিক থেকে এসছে, আর আপনার দক্ষিণ খানের যে গ্রুপটা, উত্তর খান দক্ষিণ খানকে নিয়ে হচ্ছে ওরা কসাই বাড়িটারি এই দিক দিয়ে ঢুকছে, মানে উত্তরাতে অ্যাটাক করতে। সো ওরা 2 দিক থেকেই ছাত্রদের উপরে অ্যাটাক করার একটা বিরাট স্পেস পাইছে। আরেকটা স্পট ছিল উত্তর 11 নম্বর সেক্টরে যে জমজম, ওই যে একটা ছেলে আপনার ভিডিও ভাইরাল হয়েছিল, সে রাস্তায় দৌড়াচ্ছিল আর বলতেছিল যে একদিন হবে স্টাফ। ওই প্রবাবলি ওটা 11 নম্বর সেক্টরের দিকে। ওইটাও হচ্ছে আপনার তুরাগ আর উত্তরা পশ্চিম থানার একটা কানেক্টিং পয়েন্ট। তো ওইখানে একটা বিরাট হামলা হয়েছে। তো মুগ্ধ যে মারা গেল, মুগ্ধ কিন্তু মারা গেল আজমপুরের থেকে হচ্ছে মুগ্ধ মঞ্চে যাওয়ার যে রাস্তাটা, ওই দিকে মারা গেছে। তো এই পুরো প্লেসেসগুলো আপনার বিভিন্ন জায়গা থেকে ওরা ফার্স্টে বন্ধ করছে, তারপরে হামলা করছে। মানে এটা হচ্ছে আমার ডেসক্রিপশন, মানে আমার শোনা ডেসক্রিপশন আর কি। আমি পুরোটা হচ্ছে একদম মানে আই হ্যাভ নোটেড, মানে কিভাবে হয়েছে। তো এখানে আপনার পুলিশ যেটা করছে, উত্তরা পূর্ব থানা পুলিশ যখন হচ্ছে, ওই যে একটা ছেলে দেখছেন না, একটা ছবি কিছুদিন আগে প্রচন্ড পরিমাণ ভাইরাল হলো, যে আপনার পুলিশ গুলি করতেছে, ডিভাইডার শুয়ে আছে, ছেলেটার নাম রায়হান মোল্লা, আমাদের ছোট ভাই।
তো রাহেন মোল্লা ওই সময়টা যেটা হচ্ছে, ধরেন পূর্ব থানা পুলিশের গুলি শেষ, তখন পূর্ব থানা পুলিশ ডাকতেছে যে আচ্ছা ঠিক আছে আমরা লেটস টক ফর পিস। আচ্ছা, নিজেরা গুলি করে গুলি শেষ হয়ে যাওয়ার পরে করছে। তো যখন ছাত্ররা তাহলে একটু রিল্যাক্স হইলো, ওই সময় ওদের আবার হচ্ছে রিজার্ভ কনভয় চলে আসছে আপনার আর্ম ফোর্সেস ব্যাটালিয়ন, ওখান থেকে আবার শুরু করছে। ছেলেপেলে যখন রিল্যাক্স, যখন ভাবতেছে যে না আর গুলি হচ্ছে না, ওই সময় পরবর্তীতে হবে না, হ্যাঁ ওই সময় তাদের উপর হামলা হচ্ছে। সো এই কারণে হচ্ছে আপনার সবচেয়ে বেশি মানে ইগুলা হয়েছে, মানে সিচুয়েশন এমনও তৈরি হয়েছে, ওই যে বললাম না আমি মানে ফোনে মানে বারবার ফোন দিচ্ছি, মানে কি হচ্ছে আমার মানে। তো আমার রাফি বলতেছে যে ভাই এই যে আপনার ইসের পিছনে হবিবুল্লাহ কলেজটার পেছনে একটা লাশ পড়ে আছে ভাই, অনেকক্ষণ ধরে নেওয়ার চেষ্টা করতেছি, নিতে পারতেছি না, মানে এত পরিমাণে গুলি চলতেছে। তো ওরা ওই জায়গায় ওইভাবে লাশটা এখানে দেখা যাচ্ছে জানাজা করে ফেলতেছে। হ্যাঁ মানে ওখানে আসলে সাধারণত এরকম সিচুয়েশনে ইয়ানাফসি হয়, হ্যাঁ কে নিজের জীবন বাঁচাবে সেটা নিয়ে ফাইট হয়। বাট এই জায়গায় ইট ওয়াজ নেভার লাইক দ্যাট। হ্যাঁ মানে ঠিক আছে আমরা দুইজনই ধরেন আমরা সবাই চাচ্ছি আমাদের লাইফটাকে বাঁচাইতে, আমরা চাচ্ছি সবাই লাইফটাই আমরা বাঁচাইতে। হ্যাঁ মানে এখানে একটা অঘোষিত বা অব্যক্ত ঐক্য ছিল, মানে যেটা আপনার কোনো মানে লিখিত বা কোনো মানে ভার্বাল কোনো কিছু নাই, মানে এইটা একদম আধ্যাত্মিক ভাবেই হয়ে গেছে। যেমন ধরো আমরা উত্তরে একটা জিনিস দেখতে পাইলাম, সেটা সম্ভবত হচ্ছে আপনার কারফিউ চলাকালীন অবস্থায় হ্যাঁ ছাত্রলীগ যুবলীগ খুঁজে আন্দোলনকারীদের বাড়িতে ঢুকতেছে, হ্যাঁ পুলিশের কাছ থেকে তথ্য নিয়ে ভিডিও ফুটেজ নিয়ে। তো এই যে জায়গাটা ওই সময়টা উত্তরে আপনারা তখন কি অবস্থায় ছিলেন? আমি তখন উত্তরে ছিলাম না, আমি কিন্তু বেশ কিছুদিন পলাতক ছিলাম। মানে ওই সময় তো বুঝতে পারছি প্রচুর লোক অ্যারেস্টেড হচ্ছে। তো ওই মানে আমি বারবার বলি যে আমি কিন্তু এই 24-এর মানে আন্দোলনটার জন্য কিন্তু মানে আমি উত্তরার হচ্ছে এটারে বলতে পারেন যে রিপ্রেজেন্টার, বাট আমি হচ্ছে আই ওয়াজ নট দ্য পারসন যে উত্তরা একদম সম্মুখ সারির যোদ্ধাদের নাম আমি অলরেডি নিচ্ছি, অ্যান্ড দে আর জাস্ট আ পার্ট, সো লট অফ আদার পিপল। আর এখানে মানে আমি কিন্তু আবার এত ভালোভাবে বা এত পুঙ্খানুপুঙ্খভাবে আমি ডিসক্রাইব করতে পারতেছি কেন, এটারও একটা উত্তর হচ্ছে মানে আমি তো মানে এই যে আমাদের অভ্যাস এইটা তো আছে, এটা সিলসিলার অংশ। আমি যেটা বললাম যে আমরা তো যেরকম 18-তে উত্তর ওয়াজ দ্য অনলি প্লেস ইন দ্য এন্টায়ার বাংলাদেশ ছাত্রলীগ ভবের মাইর খাইছে ওইখানে। 18-তে আর কোনো মিডিয়া আসে নাই, কিন্তু আসছেও দুই একটাতে, বাট ওরকম ফেনোমেনাল আকারে হাজির আসে না যে ছাত্রলীগ ওখানে মাইর খাইছে। হ্যাঁ মানে আপনার মনে আছে কিনা ওই সময় ধানমন্ডিতে সবাই বলতেছে যে আপনার হয়ে গেছে জিগাতলাতে আপনার যে রেপ হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, মানে এইটা সব জায়গায় ছড়াচ্ছে, কিন্তু উত্তরাতে যে ওরা পলায় গেছে এই জিনিসটা কিন্তু কোথাও আসে নাই। আবার ধরেন মানে এখানে আমি আরেকটু বলি যে এই যে ম্যাসাকারটা জুলাই আন্দোলনে হইল, এইটা মানে হওয়ারই ছিল উত্তরাতে, মানে পিপল অফ উত্তরা বাট মানে ওয়ার দিস মাচ ডিসপারেট এগেইনস্ট আপনার আওয়ামী গভর্নমেন্ট, মানে এই কালচারটা গড়ে উঠছিল উত্তরায়, হাইলি গড়ে উঠছিল। আমরা একটা জিনিস দেখতাম না যে উত্তরায় আপনার বারবারই নিউজে আসতো উত্তরা কিশোর গ্যাং নিয়ে। হ্যাঁ তাহলে এই যে কিশোর গ্যাং তো সরকারের পক্ষে কাজ করছে। হ্যাঁ তাহলে আলটিমেটলি উত্তরা রেজিস্ট্যান্ট করলো কিভাবে কিশোর গ্যাং? ভাই এইটাই তো মজার জিনিস, মানে কিশোর গ্যাং যা ছিল তার থেকে অনেক বেশি অর্গানাইজড ছেলেবেলে ছিল তো ভাই। আচ্ছা, এইটাকে তো মিডিয়া ফোকাস করে না। আন্দোলন পরবর্তী সময়ে বারবার আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যারা বুদ্ধিজীবী তারা বারবার বলতেছিল উত্তরা ঘটনাগুলো টাইনা যে উত্তরার যারা কিশোর গ্যাং তারা ছাত্রদের হয়ে কাজ করতেছে। অফকোর্স করবে ভাই, করবে না কেন? কিন্তু আমরা যে পরবর্তীতে যে সিনারিও দেখলাম যে না আসলে বেশ কিছু জায়গায় কিশোর গ্যাংয়ের সাথে ছাত্রদের ফাইট হচ্ছে বিকজ অফ তারা ছাত্রলীগের। এক্স্যাক্টলি ভাই, কিশোর গ্যাংয়ের কালচারটা কি ধরেন আমার এলাকার ছোট ভাইরা যেটা ধরেন একেবারে ওই সময় এমন হচ্ছে রাত 12টা 1টার দিকে এলাকায় ঢুকে ধরেন এলাকার ছেলেপেলেদের সাথে বসে আড্ডা দিচ্ছি, তো ওরা হচ্ছে আন্ডার প্রিভিলেজ ছেলেপেলে সমাজের, তো এরা বলতেছে যে ভাই আমাদের জোর করে নিয়ে যেতেছে। তা আমি বলছি তার মানে তোরাও কি মারতেছস? না ভাই কি কন, আমাদের নিয়ে কষাইবাড়ি দিয়ে বাইর হইতেছে ভাই, আমরা পিছে গিয়া মেন রোড পর্যন্ত যাই, তারপর পিছন দিয়ে ঘুরা আজমপুর দিয়ে ঘুরা পোলাবানের সাথে গিয়া আন্দোলন করি।
বুঝতে পারছেন? এই কিন্তু সিচুয়েশনটা তৈরি হয়েছে। কিশোর গ্যাং বলতে যেটা, এটা কিশোর গ্যাং কোনো ফিক্স কোনো কিছু না। হ্যাঁ, এটা হচ্ছে ছেলেপেলেদের মানে কিছু ওই যে উঠতি বয়সী ছেলেপেলেদের অ্যাগ্রেসিভনেসটাকে পুঁজি করে যারা। আমি যেটা বুঝি যে ধরেন এটা তো প্রতিটা জেনারেশনে হয়েছে যে স্কুলে ক্লাস 9-10 এর ছেলে পেলে এলাকায় আড্ডা মারা। আওয়ামী লীগ গভর্নমেন্টটাই সেই জিনিসটার নাম দিল কিশোর গ্যাং। কিশোর গ্যাং, এক্স্যাক্টলি। এবং আমার কাছে যেটা মানে কিশোর গ্যাং নাম দিয়ে এলাকা ডিপলিটিসাইজ করার চেষ্টা করছে। এবং আগে আপনি সারা ঢাকা শহরে মহল্লা কেন্দ্রিক আড্ডা হইতো, আওয়ামী লীগ কিন্তু মহল্লা কেন্দ্রিক আড্ডা জায়গাটা পুরো ধ্বংস করে দিয়েছে। চায়ের দোকানে, টং দোকানে চেয়ার থাকে না এখন, টেবিলতে বসার জায়গা থাকে না, টং দোকান উঠাই দিছে। বুঝতে পারছেন না? তো এই জায়গাগুলাই ধরেন, এটা এই যে ছেলেপেলেগুলা 24-এ মানে ইলেকশনের আগে আমার এইসব প্ল্যান দিতেছে, 24 ইলেকশনের আগে আমার হুট করে ডাকেছে যে ভাই যাইতে হবে, বসতে হবে, কি বল যে ভাই আমরা টঙ্গিটা এইভাবে, টঙ্গি থেকে এভাবে আইসা আমরা আব্দুল্লাহপুরটা ব্লক করে দিব, আমরা এইভাবে করব, শিবিরের ছেলেপেলে আমাদেরকে সহায়তা করবে, এই করবে সেই করবে। 24-এর আমি কিন্তু জানুয়ারির প্ল্যানের কথা বলতেছি। এই যে এই চিন্তাগুলো যে ওই জায়গাতে আসতেছে, ধরেন একটা গণ অভ্যুত্থানের প্ল্যান আপনার মানে অনুপম দেবাশিস রয়, ফ্রেন্ড অফ মাইন্ড, ও আমার কলেজ ফ্রেন্ড, ও আর আমি কিন্তু একটা গণ অভ্যুত্থানের একটা বিরাট প্ল্যান করছিলাম 19 সালে, ঠিক আছে? আপনার আবরার হত্যা ইস্যুটাকে নিয়ে, মানে যেটা ওর আর আমার অ্যানালিসিস যেটা, সেটা হচ্ছে 19-এর কেন হয় না, 24-এ কেন হয়েছে, আর 19-এরটা হইলে আমাদের কি লাভ হইতো 24-এ, এই একটা অ্যানালিসিস করতে গেছিলাম আমরা। তো ধরেন এই যে আমরা এই সাহসটা যে পাইতেছি একটা ন্যাশনাল গণ অভ্যুত্থানের দিকে চলে যাওয়ার, অ্যান্ড ট্রাস্ট মি, আমরা বিএনপির সর্বোচ্চ পর্যায়ের সাথেও কিন্তু তারা আমাদের সাথে আলাপ আলোচনা করে কিন্তু অনেকটা আগাইছিলাম আমরা 19-এর যে ব্যাপারটা, নূর ভাইয়ের সাথে আমরা করছিলাম, বাট সামহাও সেটা মানে অগ্রসর হয় নাই। এটা বিএনপি তারা লাস্টে চায় নাই, এই যে মানে ইন্ডিয়ার এগেনস্টে যাওয়ার মানে হয় নাই, বিএনপির তখন ওটা তৈরি হয় নাই। তো এই সাহসটা আমরা করতে পাইছি ভাই, উত্তরা থেকে পাইছি। উত্তরের যে আড্ডাটা এই জায়গা থেকে আসছে, এটা দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আমি উত্তরারে গ্লোবালাইজ করার চেষ্টা করতেছি না, মানে যে ফ্যাক্টর, হ্যাঁ আমি বললাম যে স্ফুলিঙ্গটা তো এক জায়গা থেকে ছড়াইতে হয়। মানে লাস্ট 12-15 বছর যে উত্তরার রাজনৈতিক সেন্সিটিভিটি তৈরি হওয়া, উত্তরার মানুষের যে রাজনৈতিক বোধ যে জায়গাটা, কারণ আপনি আগেই বলেন যে উত্তরা তো আসলে 3টা লোকাল পার্ট আর একটা নিউ পার্ট। হ্যাঁ, তো 3টা নিউ পার্টের রাজনৈতিক সচেতনতা আগে ছিল, কিন্তু এটা রাজনৈতিক সচেতনতা ছিল না, মাসল পাওয়ার ছিল। এক্স্যাক্টলি। এই জায়গা থেকে উত্তরার এবারের উত্থান, এবং এই উত্থানের ফলে উত্তরায় এবার এত রক্ত। হ্যাঁ, তো এই 24 এইটার সাথে আপনি ঢাকা ভার্সিটির কোটা আন্দোলনকে মিলায়া বা একেবারে যে এসেন্স, প্রপার এসেন্স মানে ন্যাশনাল এসেন্স অফ দ্যাট গণ অভ্যুত্থান 24-এর, এইটার সাথে উত্তরাটা মিলাইতে পারবেন না, টোটাল আলাদা। আপনি সেম জিনিস দেখবেন যে আপনার যাত্রাবাড়ি তো ঠিকই আলাদা। যেমন আমি খুব মজার জিনিস হচ্ছে যে আপনি যেরকম বলতেছেন এসেন্সটা আলাদা, আমি কিন্তু মোহাম্মদপুরের এসেন্সটা আলাদা দেখছি, মোহাম্মদপুর ধানমন্ডি এসেন্স টোটালি আলাদা। এক্স্যাক্টলি। আবার আমরা দেখছি যাত্রাবাড়ির এসেন্স টোটাল আলাদা, বাড্ডা আলাদা। এক্স্যাক্টলি। মানে মজার বিষয়টা হচ্ছে এইটাই মনে হয় এইটা গণ অভ্যুত্থানের সৌন্দর্য, যে 5টা এলাকা বা 6টা এলাকার যে এসেন্স, এক্স্যাক্টলি এটা এক জায়গায় এসে মিলিত হয়েছে, যে গণভবন দ্যাট শুড বি মানে ভ্যাকেন্ট। মানে এত রক্তপাত, এত কিছু করে, এত এসেন্স গুলো সব 5 তারিখে এসে গণভবন। এক্স্যাক্টলি। আমরা তো আলোচনা প্রায় শেষের দিকে চলে আসছি। জাস্ট আমার একটু জানার ইচ্ছা যে 5ই অগাস্ট পরবর্তী যে আমরা প্রত্যেকে একটা নতুন বাংলাদেশ করছি, তো ওই জায়গা থেকে আমরা জুলাইকে মানে ধারণ করে নতুন যে বাংলাদেশ তৈরি, বা এটা কি বলা যায়, ধরেন নতুন স্বপ্ন দেখা, ওই জায়গা থেকে আপনার কি মনে হয় যে আমরা কোন ট্র্যাকে আছি? মানে এটা একটু এক্সপ্লেন করি, মানে এটা বলতে গেলে আমি রাজনীতিটাকে কিভাবে দেখি সেটার উপর মানে বেস করে বলতে হবে আর কি। মানে আমার কাছে রাজনীতিটা কীরকম, ধরেন মানে বিপ্লবটারে বোঝার চেষ্টা করি, যে আমি 4 লাইনে বলি যে প্রেমিত বিপ্লব, বিপ্লবিত প্রেম, রাজনীতিতে আর বাকি যা সব কিছুই হেরেম। বুঝতে পারছেন? তো আমরা যেটা করতেছি সেটা হচ্ছে পারফর্মিং পলিটিক্স করতেছি, বাট পারফর্মিং অ্যাক্ট করতেছি, হেরেমের কাজটা করতেছি। হেরেমের ভেতরে প্রণয়টা তৈরি হয়েছে 24 জুলাইতে, সেই প্রণয়টাকে আমার প্রেমে রূপান্তরিত করতে হবে আর কি। এই যে স্ট্রাগলটা, ধরেন আমি ফিলসফিক্যালি প্রণয় আর প্রেম দুইটাকে আলাদা করতেছি এখানে, তো ওইটাই ধরেন অভ্যুত্থান হয়েছে, হেরেমের মধ্যে প্রণয়টা তৈরি হয়েছে, আমি যদি মেটাফরিক্যালি তুলনা করি, হেরেমের মধ্যে
প্রণয়টা তৈরি হয়েছে। রাজাদের হেরেম থাকতো না, সেই হেরেমের দেখাচ্ছে কোন এক কিন্নরি তার প্রেমে সে পড়ে গেছে, সে করতেছে, ওই রকম যে অভ্যুত্থানটা হয়ে গেছে এই জায়গাতে। এখন এইটাকে আমি বিপ্লবে শেপ দেওয়ার জন্য, বিপ্লব ডাজন্ট অনলি মিন যে আপনার কিউবা বিপ্লব বা রুশ বিপ্লব বা ফরাসি বিপ্লবের সাথে আমি তুলনা করব না, কারণ এখনো ওই পর্যায়ে আমরা করি নাই, যাই হোক সেটা আলাদা। বাট এইটার জন্য একটা মানে কি বলবো, একটা সোশিয়াল সিনক্রোনাইজেশন লাগবে আমাদের। এই যে পলিটিক্সটা তৈরি করতে হবে। এক কথায় যে আমি বললাম না যে ওরা আমার এগেনস্টে, আমি এনসিপিতে জয়েন করার পরে আমার এগেনস্টে খুব কথা বলতেছে। যেমন আমি কিন্তু ধরেন রাষ্ট্র সংস্কার আন্দোলনে যখন ছিলাম, বা আমার কিন্তু প্রচুর ছেলেবেলে ছিল, বাট এদেরকে আমি পার্টিজান করিনি, রেদার আমি পলিটিক্যাল করার চেষ্টা করছি যে তুই পলিটিক্যালি চিন্তা কর, তোর আমার পার্টি করা লাগবে না। হ্যাঁ, আমাদের এইটা একটা বড় জিনিস। তো ওরা আমাকে সমালোচনা করতেছে, কারণ তার মানে কি, তার মানে ওর চিন্তা আমার চিন্তার ভিন্নতা, ওর বয়ান আমার বয়ানের ভিন্নতা তৈরি হয়েছে। এখন আমাদের বিগত দিনগুলোর রাজনীতিটা কিভাবে গেছে, যে ওর বয়ান আমার বয়ানের মাধ্যমে আমরা যে দুইটা এক্সিস্টেন্স তৈরি হলাম পলিটিক্যালি, এককে আরেকজনের এলিমিনেট করতে হবে। যার ফলে আপনি ডেমোক্রেসির নামে যে জিনিসটা তৈরি করছেন, বিএনপি আওয়ামী লীগ ওরে চায় এলিমিনেট করতে, সে তারে চাচ্ছে এলিমিনেট করতে, এই জিনিসটা টোটালি হচ্ছে একটা মানে বাইনারি ফাইটিং এর মধ্যে চলে গেছে। কিন্তু আপনার বয়ানটা আমার বয়ানটাকে, দুইটা বয়ানই আমি এখানে কোএক্সিস্ট করাবো, অ্যান্ড দুইটা বয়ান স্ট্যাবলিশ করাবো, অ্যান্ড কিভাবে মানুষ সেটাকে রিসিভ করবে তার উপর ডিপেন্ড করবে আমার পাওয়ার কিভাবে ডাইভার্সিফাইড হচ্ছে। এই রাজনীতিটা যখন আমরা তৈরি করতে পারবো, আমি ওইটাকে বিপ্লব বলতেছি। তার মানে এখনো বিপ্লব, মানে আমরা গণ অভ্যুত্থান পরবর্তী সময়কে বিপ্লব দিকে নিতে পারি নাই, বাট চেষ্টা কিন্তু আমাদের আছে। ধরেন আমরা এনসিপি আমাদের মতো করে চেষ্টা করতেছি। হ্যাঁ, এখন ধরেন বিএনপির বুঝতে হবে বা জামাত ইসলামের বুঝতে হবে, জামাত ইসলাম আজকে যেটা করতেছে, আমি কোনোদিনও বিশ্বাস করি না 10 লাখ লোক জামাতের এই সমাবেশে হয়েছে। বাট মজার জিনিস কি জানেন, ওরা পার্সপেক্টিভ তৈরি করে দিছে মানুষের মধ্যে, যে এখন যদি এখানে 50,000 লোকও থাকে তাও মানুষ ভাবতেছে ওখানে 10 লাখ লোকই আছে। তো এই যে পার্সপেক্টিভ তৈরি করে পলিটিক্যাল মানে হাজির করার যে রাজনীতি, এটা পুরানো রাজনীতি ভাই, এটা নতুন বাংলাদেশের রাজনীতি না, নতুন বাংলাদেশের রাজনীতি এটা না। ঠিক আছে, সেম গোস ফর বিএনপি, সেম গোস ফর লাইক আমরা যে ভুলগুলা করতেছি হয়তো সেটাও পুরানো বন্দোবস্তের, বাট আমাদের লড়াইটা নতুন বন্দোবস্তের দিকে। এই নতুন বন্দোবস্তের শেপটা আমরা যেদিন দিতে পারবো, ওই দিন হচ্ছে আমাদের প্রকৃত বিপ্লবটা আসবে, এন্ড ওটা 24-এর হাত ধরেই আসবে। দ্যাটস ইট। থ্যাংক ইউ রাতুল ভাই।